হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে, যেখানে আজ আমি ট্রাভেল করব ঢাকা থেকে নওগাঁ রুটে। এই রুটের আইকনিক অপারেটর একতা ট্রান্সপোর্টের একটি হিনো একে 1J মডেলের নন এসি বাসে করে 247 কিলোমিটার পথ। একতা ট্রান্সপোর্টের এই বাসটিতে জার্নি করার সকল বিস্তারিত তথ্য তুলে ধরবো এই নতুন ভিডিওতে। পাশাপাশি এই ভিডিওটিকে এমনভাবে নির্মাণ করার চেষ্টা করেছি আমি, যাতে আপনারা ভাবতে পারেন যে আপনারা আমার সাথে ট্রাভেল করছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন শুরু করা যাক আমার 17তম ট্রাভেল ব্লগ এক্সপ্লোর নওগাঁ উইথ একতা ট্রান্সপোর্ট। তো এটা তো গরিবের ট্রাভেল ব্লগ ছিল, যার জন্য কোনো প্রকার উবার কিংবা পাঠাও ডাকা হয়নি টার্মিনালে যাওয়ার জন্য। আমার ঢাকা থেকে নওগাঁ যাওয়ার গাড়ি ছিল মহাখালী থেকে রাত 11টা 15 মিনিটে। তো টার্মিনাল যে ওয়েটিং লঞ্চ ছিল সেখানে কিন্তু 11টা 10 মিনিটে বলা হয় যে 11টা 15 গাড়ি অলরেডি বোর্ডিং পয়েন্টে চলে এসেছে। সো আমি আমার ট্রাভেল পার্টনারদের আমার দুই ফ্রেন্ডকে নিয়ে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসের দিকে এগিয়ে যেতে থাকি। টার্মিনাল থেকে একটু সামনে এসে দেখতে পাই যে আমাদের যে একতা ট্রান্সপোর্টের হিনো একে 1J মডেলের বাসটি রয়েছে সেটি কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু অনলাইনে আগে থেকে টিকিট বুকিং করে রেখেছিলাম, যেখানে আমাদের প্রতি সিটের জন্য ব্যয় করতে হয়েছে 690 টাকা করে। রাত 11টা 12 মিনিটে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসে উঠে পড়ি। আমরা অনলাইন থেকে 3 দিন আগে কিন্তু A1, A2 এবং B3 বুকিং করেছিলাম। টু বি অনেস্ট, একতা ট্রান্সপোর্টের এই জিনিসটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে তারা একদম পারফেক্ট 11টা 15 মিনিটেই কিন্তু তাদের টার্মিনাল চেক করা শুরু করে। 11টা 25 মিনিটে ইউটার্ন নিয়ে আমাদের বাসটি কিন্তু এগিয়ে যেতে শুরু করে আবদুল্লাপুরের উদ্দেশ্যে। আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু ঢাকার মহাখালী থেকে এয়ারপোর্ট, বিএনএস, আবদুল্লাপুর, টঙ্গী হয়ে গাজীপুর দিয়ে ডিরেক্ট চন্দ্রায় গিয়ে উঠবে। ঢাকার বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি খুব এগ্রেসিভলি এগিয়ে যেতে শুরু করে ঢাকার বিএনএস এর কাউন্টারের উদ্দেশ্যে, ঢাকার আজমপুর কাউন্টারের উদ্দেশ্যে। পথিমধ্যে আমাদের সাথে দেখা হয়ে যায় সাফওয়াত আলীর একটি হিনো একে 1J মডেলের এসি বাসের সাথে, যেটি কিন্তু ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়েছিল 11টা 10 মিনিটে। এখানে একটি কথা বলে রাখি যে আমরা ভেবেছিলাম যে আমাদের ড্রাইভার সাহেব হয়তো সিটি রোডে বাস চালাচ্ছেন, যার জন্য এত পরিমাণে হর্ন বাজাচ্ছেন। কিন্তু বিষয়টা তার থেকে বেশি ডিফিকাল্ট হয়ে যায় যখন আমরা দেখতে পাই ড্রাইভার সাহেব ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে প্রায় এত পরিমাণে হর্ন বাজিয়েছেন যে আমি আমার ট্রাভেল লাইফে এত পরিমাণে হর্ন কোনো দিনই শুনিনি। একে তো হর্নটিকে সেট করা হয়েছে B3 সিটের নিচে, তার উপর কনস্ট্যান্ট হর্ন বাজানোর ফলে কিন্তু গাড়ির ভিতরে কোনো যাত্রী কিন্তু ঘুমাতে পারেনি। যাই হোক, আজমপুর বিএনএস কাউন্টার থেকে আমাদের গাড়িতে অনেকগুলো যাত্রী উঠে, যার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে ঢাকার আবদুল্লাপুর। রাতের শহর থাকার কারণে কিন্তু আমাদেরকে তেমন একটা জ্যাম ফেস করতে হয়নি। আমি অনেকটা ভয় পেয়েছিলাম যেহেতু আমরা কিন্তু বৃহস্পতিবার রাতে জার্নি করছিলাম। যখনই পুরোপুরি রাত 12টা বাজে তখনই কিন্তু আমরা এসে পৌঁছাই ঢাকার আবদুল্লাপুরের কাউন্টারের সামনে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ঢাকা থেকে নওগাঁগামী 11:30টার বাসও কিন্তু ঢাকার আবদুল্লাপুরের কাউন্টারে চলে এসেছে, কারণ তার বেশিরভাগ যাত্রী ছিল ঢাকার আবদুল্লাপুরের কাউন্টার থেকে, কিন্তু আমাদের গাড়ির যাত্রী বেশিরভাগই ছিল ঢাকার মহাখালী টার্মিনাল থেকে। ব্যাড ডে ফর দ্যাট ট্রাক ড্রাইভার, কারণ তার ডিফেন্সার ভেঙে গিয়েছে রাস্তার মাঝখানে, কারণ আবদুল্লাপুরের যে ইন্টারন্যাশনাল রাস্তা রয়েছে তার জন্য এই পিকআপের ড্রাইভারের অবস্থা বেহাল হয়ে গিয়েছে। ব্রিজের উপরে সিঙ্গাপুর এবং ব্রিজের নিচে আবদুল্লাপুর থাকায় ব্রিজের নিচ দিয়ে হেলে দুলে আমরা এগিয়ে যাচ্ছিলাম ঢাকার গাজীপুরের উদ্দেশ্যে। আমরা কিন্তু আবদুল্লাপুর থেকে সরাসরি সোজা যাইনি, বরং আমরা হাতের বাম দিক দিয়ে গিয়ে টঙ্গী স্টেশন রোড হয়ে তারপর গাজীপুরের উদ্দেশ্যে রওনা হই। আসলে আবদুল্লাপুরের ব্রিজের নিচের রাস্তাটির অবস্থা কিন্তু বেশ খারাপ, যার জন্য অনেক ড্রাইভারকে বেশ বেগ পোহাতে হয় এই রাস্তাগুলোতে গাড়ি চালানোর জন্য। যাই হোক, আমরা টঙ্গী স্টেশন রোড হয়ে কিন্তু তারপর গাজীপুরের উদ্দেশ্যে রওনা হই। টঙ্গী স্টেশন রোড দিয়ে বের হয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন গাজীপুর। গাজীপুর যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমি বেশ ভয় পাচ্ছিলাম, কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল, সো কখন যে জ্যাম লেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো রাস্তা ফাঁকা থাকার কারণে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব টেনে পুষিয়ে নিয়েছিলেন। তাও আমাদেরকে কিন্তু গাজীপুরে প্রায় 15 থেকে 20 মিনিট একটি জ্যাম ফেস করতে হয়েছিল। ইঞ্জিন বনেটের উপর যাকে আপনারা দেখতে পাচ্ছেন মূলত সেই কিন্তু এই গাড়ির সুপারভাইজার। আর এই সুপারভাইজার সাহেব কিন্তু নিজেকে অনেক স্মার্ট মনে করেন, যা পরবর্তীতে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিব। এদিকে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু কনস্ট্যান্ট উইদাউট এনি রিজন হর্ন বাজিয়ে যাচ্ছেন, যেখানে প্রয়োজন সেখানেও বাজাচ্ছেন, যেখানে না প্রয়োজন সেখানেও বাজাচ্ছেন, যার ফলে কিন্তু আমি বেশ বিরক্ত বোধ করছিলাম তখন।
ভিডিওতে যে কম পরিমাণে মেইন সাউন্ড দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমাদের ড্রাইভার সাহেব কী পরিমাণে হর্ন বাজাচ্ছেন। প্রায় 25 থেকে 30 মিনিট জার্নি করার পর কিন্তু আমরা ঢাকার গাজীপুরের একতা ট্রান্সপোর্টের কাউন্টারে এসে পৌঁছাই, যেখান থেকে আমাদের গাড়ি সর্বশেষ যাত্রী নিয়ে কিন্তু আমাদের গাড়িতে সর্বমোট 31 জন যাত্রী নিয়ে আমাদের গাড়িটি এগিয়ে যেতে শুরু করে চন্দ্রার উদ্দেশ্যে। তো এখন অনেকে বলবেন যে আমি কেন আমাদের গাড়ি গাইড সাহেবকে অতি চালাক বলেছি। মূলত সে আমাকে দেখেনি যে আমি গাড়ির ভেতর থেকে ভিডিও করছিলাম, যেটা বিশেষভাবে খেয়াল করেছিল গাড়ির স্টাফ এবং গাড়ির ড্রাইভার সাহেব। সো তিনি বারবার বলছিলেন যে গাড়িতে কিছু টিকিটবিহীন যাত্রী তুলতে ঢাকা থেকে সিরাজগঞ্জ কিংবা ঢাকা থেকে বগুড়ার জন্য। ড্রাইভার সাহেব চালক সহকারীকে বারবার বলছিলেন যাতে গাড়িতে কোনো প্রকার এরকম যাত্রী না তোলা হয়। একবার তিনি বলে ফেলেন যে A2 এর যাত্রী কিন্তু ভিডিও করছে, সো বি কেয়ারফুল। ফলে গাইড সাহেব বলে ওঠেন যে তার ভিডিও তিনি করুক, আমরা তুললে কি সমস্যা। এদিকে ড্রাইভার সাহেব কিন্তু গাইড সাহেবের কথা পাত্তা না দিয়ে তার মতো করে গাড়ি চালিয়ে যাচ্ছেন। চন্দ্রায় আসার পর আমাদের নওগাঁগামী দুটি এসি বাসের সাথে দেখা হয়ে যায়, যার একটি ছিল এসআর ট্রাভেলসের হুন্দাই এবং অন্যটি ছিল ব্লু লাইনের অশোক লেল্যান্ডের ব্র্যান্ডের বাস। চন্দ্রা থেকে বেশ কিছু দূর এগিয়ে আসার পর কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করে, যার ফলে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব তেমন কোনো রিস্ক নিচ্ছিল না। অন্যদিকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি হুন্দাই বাস কিন্তু আমাদের হেভিলি ওভারটেক করে। বেশ অনেকক্ষণ জার্নি করার পর আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে কিন্তু টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ে এসে চন্দ্রা থেকে। জার্নি শুরু করার আগে ভেবেছিলাম মির্জাপুরে এসে আমাদেরকে হয়তো বেশ একটা ভালো জ্যাম ফেস করতে হতে পারে, কারণ পাবনা যাওয়ার সময় কিন্তু আমরা এই জায়গা থেকেই ভালো একটা জ্যাম ফেস করেছিলাম। যারা আমার ঢাকা থেকে পাবনা যাওয়ার ট্রাভেল ব্লগটি দেখেনি তারা কিন্তু আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন। তবে চলুন গাড়ির মেইন ইঞ্জিন সাউন্ডের সাথে উপভোগ করে আসা যাক মির্জাপুর থেকে যমুনা সেতুগামী রাতের হাইওয়ে থেকে। যদি কেউ উপভোগ করতে না চান তবে কিন্তু স্কিপ করে সামনে চলে যেতে পারেন। তো আমরা যখন টাঙ্গাইলে এলেঙ্গা পার হয়ে যমুনা সেতু টোল প্লাজার কাছাকাছি চলে আসি তখন আমরা বুঝতে পাইনি যে আমাদের সামনে কি বড় বিপদ অপেক্ষা করছে। এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। বিষয়টা এমন হলো যে যখন আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসি তখন একটি ছোট জ্যামের দেখা পাই, যেখানে প্রায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল। তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব মনে করেছিল যে এটা একটা বিশাল বড় জ্যাম, সো তিনি গাড়ি থেকে নেমে কিন্তু স্মোকিং করা শুরু করে। হঠাৎ করে কিছু সেকেন্ডের মধ্যে তিনি গাড়িতে ধূপ করে উঠে বলেন যে সবাই জানালা লাগান। আর তিনি গাড়ি স্টার্ট করে খুব দ্রুততার সাথে কিন্তু যমুনা সেতু টোল প্লাজার দিকে এগিয়ে যেতে শুরু করে। পাশাপাশি দেখতে পাই যে সামনে যে আরও গাড়িগুলো ছিল সেগুলো খুব হেভিলি স্পিডে টানছে। তো আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু যমুনা সেতু টোল প্লাজার টোল দিয়ে যমুনা সেতুতে উঠে পড়ে। মূলত আমাদের গাড়ির ড্রাইভার সাহেব আমাদেরকে সতর্ক করেছিলেন, কারণ তিনি দেখতে পেয়েছিলেন যে সামনে ডাকাতি হচ্ছে একটি প্রাইভেট কারে এবং অরিনের একটি এসি বাস নাকি একটি ট্রাককে মেরে দিয়ে চলে গিয়েছে, কারণ ডাকাতরা অরিন ট্রাভেলসের এসি বাসটির দিকে এগিয়ে আসছিল। তবে ড্রাইভার সাহেবের এই কথাটির মধ্যে কতটা সত্যতা রয়েছে তা আমার কোনোভাবে জানা নেই, কিন্তু মূলত এরকম হাইওয়েগুলোতে কিন্তু ডাকাতি হয়ে থাকে এই বিষয়টি সম্পর্কে আমরা সবাই অবগত। যমুনা সেতু পাড়ি দিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হাটিকুমুল ইন্টারচেঞ্জ। এদিকে যমুনা সেতু পাড়ি দেওয়ার পর কিন্তু আমরা বেশ ভালো পরিমাণে বৃষ্টির সম্মুখীন হই। আবার আরেকটি বিপত্তি হলো যে আমাদের গাড়ির যে ওয়েপারগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকমতো কাজ করছিল না, যার জন্য ড্রাইভার সাহেব কিন্তু বেশ বিরক্ত ছিলেন। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাস্তার সাইড থেকে রাস্তা অনেক মাটি চলে আসে, যার জন্য কিন্তু একটি সেমি লোকাল বাসের ব্যাক ডিফেন্সার ভেঙে যায়। ফলে ন্যাশনাল ফুড ভিলেজের সামনে কিন্তু বেশ বড় একটা জ্যামের সৃষ্টি হয়। এদিকে এবার আমরা দেখতে পাই যে অনেক বাসই ইউটার্ন নিয়ে কিন্তু উল্টা রাস্তা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ফলে তারা অনেকেই কিন্তু মাটির রাস্তা দিয়ে দেবে যাচ্ছিল।
যাই হোক, হাইওয়ে পুলিশের তৎপরতার কারণে কিন্তু ওই বিকল বাসটিকে সরিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, যার ফলে আমরা খুব দ্রুত কিন্তু হাটিকুম্বল ইন্টারচেঞ্জে এসে হাতের ডান দিকে উঠে পড়ি, যেখান দিয়ে ঢাকা থেকে বগুড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর গ্রামে সকল বাস চলাচল করে থাকে। যখন আমরা বগুড়া শেরপুর রুটে উঠি তখন কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেবকে আরও বেশি বেগ পোহাতে হয় বৃষ্টির জন্য। একে তো গাড়ির ওয়েপারগুলো ভালো মতো কাজ করছে না, তার উপর কিন্তু হেভি বৃষ্টি। এদিকে আবার আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু তার হর্ন বাজানো কমায়নি। দুঃখের কথা আর কি বলবো যে খালি রাস্তাতেও তিনি হর্ন বাজিয়েছেন, যেখানে কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই কিংবা কোনো কুকুরও নেই, সেখানেও তিনি হর্ন বাজিয়েছেন। আমার ট্রাভেল পার্টনার মানে আমার ক্লাসমেট তৌহিদের সিট ছিল B3-তে। সে বারবার বলছিল তার সিটের নিচে হর্ন, কারণ সেখান থেকে বারবার এত পরিমাণে সাউন্ড উঠে আসছে। বগুড়া শেরপুর পার করার পর আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু আমাদেরকে বগুড়ায় অবস্থিত হোটেল ফুড ভিলেজে একটি ছোট 20 মিনিটের হোটেল বিরতি দেয়, যেখানে নেমে আমরা বুঝতে পারি যে রাস্তায় কত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। 20 মিনিট যাত্রা বিরতি শেষ করার পর আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে আবারও নিয়ে ছুটে চলা শুরু করে বগুড়া থেকে নওগাঁর উদ্দেশ্যে। এদিকে আবার ফুড ভিলেজ হোটেলে কিন্তু একতা ট্রান্সপোর্টের চেক রয়েছে, যেটি পার করার পর গাইড সাহেব চালক সহকারীকে আবারও তাগিদ দিতে শুরু করে টিকিটবিহীন যাত্রী তোলার জন্য। চালক সহকারী এবং চালক সেই বিষয়টি পাত্তা না দিয়ে কিন্তু আবারও তাদের যাত্রা শুরু করে। এদিকে আমি আমার কালা ফেস নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি, যেখানে আমার দুই ফ্রেন্ডকে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত আপনারা আমার পিছনে যাকে দেখছেন তৌহিদ, তার বাড়ি নওগাঁতে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু খুব এগ্রেসিভলি এবং স্মুথলি এগিয়ে যাচ্ছিল বগুড়া শহরের উদ্দেশ্যে। এদিকে আমাদের গাড়ির গাইড সাহেব কিন্তু গাড়ির ভিতরে গিয়েছেন কারা কারা বগুড়ায় নামবে সেই লিস্ট নিতে। তবে চলুন শেরপুর থেকে বগুড়া শহরগামী রাতে মহাসড়ক থেকে ঘুরে আসা যাক গাড়ির ইঞ্জিন সাউন্ডের সাথে। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। আমাদের ভ্রমণকারী বাসের সম্পর্কে বলতে গেলে এটি একটি জাপানি হিনো AK1J মডেলের নন এসি বাস। 2017 সালে যখন এই বাসটিকে নির্মাণ করা হয় তখন এটি একটি এসি বাস ছিল। পরবর্তীতে 2020 সালে কিন্তু এটিকে নন এসিতে কনভার্ট করে নিয়ে আসা হয়। পূর্বে এই বাসটি শান্তি পরিবহনের বহরের হয়ে সার্ভিস প্রদান করলে পরবর্তীতে হিমাচল এক্সপ্রেস, হিমালয় এক্সপ্রেস পাশাপাশি কয়েকটি ব্যানারে সার্ভিস প্রদান করে পরবর্তীতে এই বাসটিকে নন এসিতে কনভার্ট করা হয়। আফতাব অটোমোবাইলস থেকে সম্পূর্ণ প্যাকেট এসি বাস নির্মাণ করা হলেও পরবর্তীতে কাজল অ্যান্ড ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাসটি রিবডি কাজ করানো হয়। তো গাড়ির স্পেসিফিকেশন বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা বগুড়া শহরের ভেতর দিয়ে চলা শুরু করেছি। আর এই বগুড়া শহরেই কিন্তু আমাদের গাড়ি থেকে অনেকগুলো যাত্রী নেমে যায়, ফলে আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু আমাদের গাড়িতে কিছু সংখ্যক যাত্রী নিয়ে তার পরবর্তী ডেস্টিনেশন মানে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়। আর আমরা যখন বগুড়া শহরের ভিতর চলে আসি তখনই কিন্তু ফজরের আজান দেওয়া শুরু করে। ভোর 5:25 কিন্তু আমরা বগুড়া শহর থেকে বের হয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হই। আর এদিকে কিন্তু ভোরের আলো ফুটে যাওয়া শুরু করেছে, যার জন্য আমাদের গাড়ির ড্রাইভার সাহেব একটু হেভিলি গাড়ি চালানো শুরু করে। কারণ আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে 5:30টায় নওগাঁয় নামাবে, কিন্তু আমরা 5:30টায় বগুড়া গিয়ে পৌঁছাই। পুরোপুরি যখন ভোরের আলো ফুটে উঠছে তখন কিন্তু আমরা নওগাঁর উদ্দেশ্যে বেশ হেভিলি ক্রুজিং করা শুরু করি। আর বগুড়া থেকে নওগাঁকে আমি সিঙ্গেল লেনের রাস্তাটি কিন্তু বেশ ভালোভাবে এনজয় করা শুরু করি, কারণ রাস্তার পাশাপাশি যে আশেপাশের মাঠগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ ভালো মানের কুয়াশা আমরা দেখতে পাই, ফলে ভাবতে মজা লাগছিল যে খুব শীঘ্রই হয়তো শীতকাল চলে আসবে। এদিকে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব কিন্তু কোনোভাবে তার অতিরিক্ত হর্ন বাজানো বন্ধ করছে না।
এখানে একটি বিরক্তির ব্যাপার না বললেই নয়, কারণ তিনি আমাদেরকে যে পরিমাণ হাইড্রোলিক হর্ন শুনিয়েছেন তা কোনোভাবে কাম্য নয়। ঘটনাটি হলো তিনি দুটি ট্রাক ওভারটেক করছেন। একটি ট্রাক সফলভাবে ওভারটেক করার পর কিন্তু তিনি আরেকটি গাড়ির অর্ধেক যাওয়ার পর হঠাৎ করে ব্রেক দিয়ে হাইড্রোলিক হর্ন বাজানো শুরু করে, যেখানে তার সামনে থেকে কোনো প্রকার গাড়ি আসে না, কিন্তু তিনি যে কেন এই কাজটি করছেন তিনি নিজে ভালো জানেন। মূলত একটি ড্রাইভার কখন অতিরিক্ত হর্ন বাজায়, যখন তার নিজের মধ্যে কোনো প্রকার কনফিডেন্স থাকে না যে তিনি সফলভাবে গাড়ি চালাচ্ছেন কিনা। কারণ তিনি যখন অতিরিক্ত হর্ন বাজাচ্ছেন তখন তিনি আশেপাশে সবাইকে সাইড হতে বলছেন যে তার ড্রাইভিং স্কিল তেমন ভালো নয়। সরি টু সে, একতা ট্রান্সপোর্টের এই বিষয়টি কিন্তু বিশেষভাবে লক্ষণীয় করা প্রয়োজন ছিল এতদিন। যদি আমার এই একতা ট্রান্সপোর্টের ট্রাভেল লগটি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে থাকেন তবে অবশ্যই এর বিরুদ্ধে একটি ব্যবস্থা নেবেন বলে আশা করি। তো আমাদের সামনে যে ব্লু লাইনের বাসটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে কিন্তু আমরা বগুড়া থেকে দৌড় করে নিয়ে আসছি, যেটিকে আমি আপনাদেরকে কিন্তু পূর্বে দেখিয়েছিলাম চনা থাকাকালীন। এদিকে আবার দেখতে যে হাইড্রোলিক হর্নের যন্ত্রণায় কিন্তু আমার কোনো বন্ধু ভালো মতো ঘুমাতে পারছে না, যার জন্য তারা হেডফোন লাগিয়ে বসে আছে। শুধু আমার বন্ধুরাই নয়, বরং গাড়ির ভিতরে যে যাত্রীরা ছিল, পাশাপাশি গাইড সাহেব যিনি কিনা পেছনে গিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, তিনি নিজে পর্যন্ত ঘুমাতে পারে নাই। তো বেশ স্পিডিং করার মাধ্যমে কিন্তু ব্লু লাইনের বাসটিকে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব ওভারটেক করে ফেলে। ভোর 5:55 আমরা বগুড়ার দুপচাচিয়া উপজেলায় চলে আসি, যেখান থেকে আমাদের নওগাঁ পৌঁছাতে প্রায় আরও আধা ঘন্টা সময় লাগবে এবং 29 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তবে চলুন বগুড়ার এই উপজেলা থেকে নওগাঁগামী হাইওয়ে থেকে ঘুরে আসা যায় গাড়ি মেইন ইঞ্জিন সাউন্ডের সাথে। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। দুপচাচিয়া উপজেলা পার করার 20 মিনিট পরে কিন্তু আমরা নওগাঁয় ঢুকে পড়ি। এখান থেকে শুরু হয় আমাদের গাড়ি থেকে যাত্রী নেমার পালা। চালক ও চালক সহকারী সহায়তায় আমাদের গাড়ি থেকে বেশ অনেকজন যাত্রী নেমে যায় এই এলাকাগুলোতে। আর আমরা যেখানে নামবো সেটা হলো ঢাকা বাস কাউন্টার, মানে নওগাঁ জেলার সবচেয়ে বড় টার্মিনাল কিংবা বাস কাউন্টার যেটাই বলে না কেন। ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করব না, কারণ এমনি 18 মিনিট প্লাস হয়ে গেছে এই ব্লগটা। আমরা এই বাসটিতে কিন্তু 8.5 ঘন্টা জার্নি করেছি, যেখানে 3 ঘন্টা আমি ভিডিও করেছি। সেখান থেকে 20 মিনিটে এই ভিডিওটিকে কনভার্ট করে আনতে বেশ বেগ পোহাতে হয়েছে আমাকে। সর্বশেষ আমাদের ভ্রমণকারী বাসটি আমাদেরকে সকাল 6:30 নওগাঁ ঢাকা বাস কাউন্টারের সামনে নামিয়ে দেয়। তো একতা ট্রান্সপোর্টের এই বাসটির সাথে আমাদের এই পর্যন্ত জার্নি ছিল। তো নওগাঁর এই ঢাকা বাস কাউন্টার থেকে কিন্তু আমরা আরও 18 কিলোমিটার জার্নি করে মান্দা থানার ফেরিঘাট এলাকায় যাব। শুধুমাত্র বাসটি অতিরিক্ত হর্ন না বাজালে কিন্তু আমরা বেশ ভালো একটি জার্নি উপভোগ করতে পারতাম। সো ফাইনালি একটি সফল ট্রাভেল শেষ করার পর আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা হয়ে যাই। এই সম্পূর্ণ ট্রাভেল ব্লগটিকে কিন্তু আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে আপনারা ভাবতে পারেন যে আপনারা আমার সাথে ট্রাভেল করছিলেন এতক্ষণ। ট্রাভেল এক্সপিরিয়েন্সটিকে আমি কিন্তু 10/6 দিব, কেননা গাড়ির কন্ডিশন মাচ বেটার থাকলেও কিন্তু গাড়ির ড্রাইভার, স্টাফ এবং সুপারভাইজার কোনোটাই ভালো ছিল না।
ড্রাইভার সাহেব অতিরিক্ত হর্ন বাজিয়েছেন, পাশাপাশি যে রাস্তায় টানার কথা ছিল 120 সেখানে টেনেছেন 80-90, এবং যেখানে 80-90 টানার কথা ছিল সেখানে টেনেছেন 120-125 স্পিডে। ওভারঅল পুরো জার্নিতে কিন্তু আমি টপ স্পিড পেয়েছিলাম 129। তাছাড়া গাইড সাহেব কী করতে চেয়েছিলেন তা তো আমি আপনাদেরকে আগেই বলেছি। এছাড়া গাড়ির যে চালক সহকারী সে তো কোনো কাজেরই না বলতে গেলে, সম্পূর্ণ রাস্তা বোবার মতন দাঁড়িয়েছিল গেটের সামনে। শুধুমাত্র গাড়ির কন্ডিশন ভালো থাকার কারণে কিন্তু আমি সম্পূর্ণ ট্রাভেল ব্লগটিকে বেশ ভালোভাবে এনজয় করতে পেরেছি। তাছাড়া এই কথাটি না বললেই নয় যে গাড়ির সুপারভাইজার, চালক সহকারী এবং চালক বেশ কোঅপারেটিভ ছিল, যার জন্য আমি ট্রাভেল ব্লগটিকে বেশ ভালোভাবে কন্টিনিউ করতে পেরেছি। তাহলে ভিউয়ার্স, ট্রাভেল ব্লগটি আপনার কাছে কেমন লাগলো? যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলে আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।